একটা ব্যাপার খুব অবাক লাগে, কোনো একটা স্টুডেন্ট সারা বছর সে পড়াশোনা করছে, বছরের পর বছর ধরে একটা ভালো রেজাল্ট করছে, কিন্তু হঠাৎ করে কোনো একটা কোয়ার্টার রেজাল্ট খারাপ হয়ে গেল, সঙ্গে সঙ্গে ছেলেটা খারাপ হয়ে গেল। এটা ভাবাটা কিন্তু খুব ভুল কাজ, উচিত নয়। আমি এই কথাগুলো বলছি তার কারণ হচ্ছে একটাই ছোট্ট ব্যাপার, সেটা হচ্ছে যে আজকের যে কোম্পানিটার কথা নিয়ে বলবো, অনেকের রিকোয়েস্ট ছিল, কমেন্টেও লিখেছো, মেলে তো রয়েছে বেশ কিছুদিন ধরে, সেটা হচ্ছে প্রাজ ইন্ডাস্ট্রিজ। প্রাজ ইন্ডাস্ট্রি কেন এই কথাটা বলতে চলেছি, এটা মাল্টিব্যাগার কোম্পানি। এখনও যে কোম্পানিটা প্রায় 300% রিটার্ন দিয়ে বসে আছে 5 বছরে, কোম্পানিটা একটা সময় দুর্দান্ত ছিল। আজও কিছুদিন ধরে দেখছি, মানে গত 6 মাসে দেখছি প্রায় 31% ডাউন হয়ে গেছে। বিগত 1 মাসে 5% ডাউন হয়েছে, এবং 1 বছরের মধ্যে 54%। মানে যদি বিগত 1 বছর আগে কেউ ইনভেস্ট করতো 1 লক্ষ টাকা, তার অ্যামাউন্টটা কমে গিয়ে 50,000 টাকা চলে আসতো। এইখানে সবচেয়ে বড় খটকা শুরু হয়েছে যে কোম্পানিটা তাহলে কি পুরোপুরি উঠে যাবে? মানে কোম্পানির যা অবস্থা, কোম্পানির এক্সাক্ট এই মুহূর্তে যদি ফান্ডামেন্টাল দেখা যায়, ফান্ডামেন্টালে তো কোম্পানিটা ছোট কোম্পানি। এইরকম পরিস্থিতিতে কি উচিত, মানে কোম্পানি 6,000 কোটি মার্কেট ক্যাপের কোম্পানি, তো ন্যাচারালি এরকম একটা অবস্থা হতে পারে। রিসেন্ট যে রেজাল্ট এলো, মারাত্মক একটা বাজে রেজাল্ট এসছে। রেজাল্টটাও খুব, মানে যাকে কি বলবো, মানে আলটিমেট নেট প্রফিট মানে যেখানে ছিল গতবারের থেকে, মানে 90%-এর বেশি কিন্তু নেট প্রফিট লস হয়ে গেছে কোম্পানিটার। মানে এক্স্যাক্ট আমাদের Q1 2026 মানে ফাইন্যান্সিয়াল ইয়ার বলে, মানে এটা 2025-এর ফার্স্ট জুন কোয়ার্টারে যে রেজাল্ট আমরা দেখতে পেয়েছিলাম, জুন টু সেপ্টেম্বর কোয়ার্টারের রিসেন্ট যে রেজাল্টটা এলো, সেই রেজাল্টটাও দেখি তুলনামূলকভাবে একটু বেটার করেছে রেজাল্টটা। আমি জুনের কোয়ার্টারে ধরে বলছি, সেখানে প্রফিট 90% ডাউন হয়ে গেছিলো, রেভিনিউ গ্রোথ 8.4% ডাউন হয়েছিল। মানে 841 কোটি টাকা যেখানে আমাদের রেভিনিউ গ্রোথ ছিল, সেটা কিন্তু অনেকটা কমে গেছে, এবং কমে গিয়ে অনেকটাই নেগেটিভ জায়গায় চলে গেছে। প্রায় 53 কোটিতে চলে এসছে নেট প্রফিটে। তো এই যে ব্যাপারগুলো থাকাটাই হচ্ছে একটা বড় কারণ। কিন্তু কোম্পানিটা এমন কি কাজ করে, বিজনেসটা কি, এটা হচ্ছে বেসিক্যালি এদের কাজকর্মগুলোর মধ্যে পড়ছে ইথানলের ওপরে কাজ করছে। ইথানল ব্লেন্ডিং এর মেশিন তৈরি করে কোম্পানিটা। এছাড়া আরও বেশ কিছু কাজ আছে, যে কাজগুলো জানেন না বলে অনেকে ভাবছে কোম্পানিটা বোধহয় এবারে শেষ হয়ে গেল। কোম্পানি বেসিক্যালি 1983 সাল থেকে কাজ করছে বায়োটেকনোলজি এবং ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে। এদের বায়ো ইঞ্জিনিয়ারিং ছাড়া ওয়াটার পিউরিফিকেশন মানে ওয়াটার ট্রিটমেন্টের উপরে কিন্তু কাজকর্ম করে। এছাড়া ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট যেটা আমি বললাম, সেগুলোর উপর কাজ করে কোম্পানিটা। থাইল্যান্ড, ফিলিপাইন্স এবং ইউএসএতে এদের অফিস রয়েছে, গ্লোবাল অফিস বলা যেতে পারে। বেসিক্যালি এদের যে বিজনেসে, খুব শর্টে আমি যদি বলার চেষ্টা করি, এদের মধ্যে বায়ো এনার্জি থেকে 71% মতো মোটামুটি কিন্তু বিজনেস রয়েছে, এবং পিউরিটি সলিউশনের উপরে রয়ে গেছে 8% মতো, ইঞ্জিনিয়ারিং সলিউশনের উপরে রয়ে গেছে প্রায় 21% মতো, ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি একাধিক জায়গায় রয়েছে। এখন সবচেয়ে আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট, ক্লায়েন্টগুলোর কথা যদি বলি, 1,000-এর বেশি কিন্তু রেফারেন্স রয়েছে, 100টার বেশি দেশে কাজ করছে, এবং 6টা মহাদেশে সর্বত্র রয়েছে। এবি সুগার, এছাড়া হচ্ছে সুপার গ্রিন, ত্রিবেণী, বাজাজ, হিন্দুস্তান লিমিটেড, আরও অজস্র রয়েছে। অর্ডার বুকও রয়েছে বিরাট বড়, 3,855 কোটি টাকার অর্ডার রয়েছে। বায়ো এনার্জি তার মধ্যে 76% নিয়ে রেখেছে, 19% ইঞ্জিনিয়ারিং এবং 5% পিউরিটির উপরে কাজ করছে। কোম্পানিটার কিন্তু মার্কেট প্রেজেন্স দুর্দান্ত রয়েছে, গ্লোবালি ইথানল প্রোডাকশনের এবার একটা সেরা কোম্পানি। এবং এমনকি যেটাকে মানে চায়নাকে ছেড়ে কোম্পানিটা সেরা বলা যেতে পারে। কোম্পানি প্রেজেন্টলি যাকে বলবো আমরা হটেস্ট কোম্পানি বলা যেতে পারে, বহু জায়গায় কাজ চলছে। এই হলো এদের মোটামুটি ব্যাপার। আমি যদি ফান্ডামেন্টালটায় আসি, 6,000 কোটির মার্কেট ক্যাপের কোম্পানি, পি রয়েছে 57, কিন্তু ইন্ডাস্ট্রিজ পি থেকে কিন্তু একটু বেশি রয়েছে, ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 35.2। তার মানে এইখানে একটা ব্যাপার রয়েছে। আরেকটা কথা আমার বলা হচ্ছে রিটার্ন অন ইকুইটি ক্যাপিটাল এমপ্লয়েড, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 17.9, রিটার্ন অন ইকুইটি 14.1, এইগুলো সব কিন্তু খুব পজিটিভ। আমি যদি দেখি এখানে যে নেগেটিভ পয়েন্টটা, যে পয়েন্টগুলোর জন্য চিন্তা ভাবনা চলছে, তার প্রথম কারণ হচ্ছে রেভিনিউ গ্রোথ খুব কম হয়ে গেছে। আরেকটা বলবো পিইজি রেশিও, সেটা খুব কম রয়েছে, প্রাইস টু আর্নিং গ্রোথ রেশিও এটাও 6-এর ওপর চলে গেছে, 1 থাকার কথা। এইগুলো একটু নেগেটিভিটি রয়েছে। অথচ সেলস গ্রোথ, বিগত 5 বছরের সেলস গ্রোথ কিন্তু 18%-এর বেশি রয়েছে। এইগুলো কিন্তু খুব পজিটিভ ব্যাপার রয়েছে। প্রোমোটার হোল্ডিং এই মুহূর্তে রয়েছে 32.8%, এইটা কিন্তু রয়েছে, এবং এটা কিন্তু প্রথম থেকেই 32.8% রেখে দিয়েছে। এফআইআই কিন্তু কিনেছে, প্রায় 1% কাছাকাছি কিনেছে। ডিআইআই বেশ কিছুটা সেল করেছে, আর রিটেলারের সংখ্যা 34%, রিটেলার কিন্তু প্রায় 2% মতো কিনেছে। মানে এফআইআই এবং রিটেলার দুজনে কিনেছে, এবং ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর এটা কিন্তু বিক্রি করে দিয়েছে।
এবারে আসবো সবচেয়ে বড় প্রশ্নের দিকে, কেন হঠাৎ এই স্টকটার মধ্যে এত নেগেটিভিটি এলো কেন? যে বলার পিছনে কিন্তু এটা অন্য জিনিস রয়েছে, এটা পোর্টফোলিও অ্যানালিসিস করেছে সেই ব্যাপারটা রয়েছে। এখানে যে ব্যাপারটা রয়েছে সেটা বলবো যে প্রচুর প্রফিটেবিলিটি ডাউন হওয়ার প্রথম যে কারণ আমি সেটা বলতে চলেছি, প্রথম কারণ বলবো সেটা হচ্ছে এদের কাজকর্ম কি, ইথানল ব্লেন্ডিং ওর কাজকর্ম করে, ইথানল ব্লেন্ডিং রিলেটেড ব্যাপারগুলো। এখানে মার্কেটে 20% একটা দেখবেন যে ইথানল ব্লেন্ডিং এর উপর কাজ চলছে, সেখানে একটা আনসার্টেনিটি তৈরি হয়েছে। কারণ অনেক কিছু কিছু ক্ষেত্রে বলছে যে ব্লেন্ডিংটা ইথানল করছে সেটা পজিটিভ নয়, সেখান থেকে খুব একটা লাভ আসছে না। অনেকে বলছে 20% ইঞ্জিনের পর ক্ষতিকারক হতে পারে, মানে এই ধরনের E20 যাকে বলছে। তো এইগুলো একটা প্রবলেম আসছে। আরেকটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে অর্ডার ডিলে, বেশ কিছু অর্ডার এসছে, সেগুলোতে কিন্তু অর্ডার এক্সিকিউশন হয়ে গেছে, মানে দিয়ে দেওয়া হয়েছে, এগুলো রিটার্ন আসেনি। আরেকটা অর্ডার বলবো কান্দলাতে একটা অর্ডার দেওয়া হয়েছিল, মানে কান্দলা যে প্ল্যান্ট সেখানে সেখানে অর্ডারটা এক্সিকিউশনটা কিন্তু মানে রিটার্নটা আসেনি এখনো, অর্ডার দেওয়ার পরে ডিসিশন নিতে দেরি হচ্ছে, এই একটা প্রবলেম হয়েছে। আরেকটা ব্যাপার দেখবেন সেটা হচ্ছে ইউএস এর উপর ডিপেন্ডেন্ট কোম্পানি, ইউএস এর ট্যারিফটা এমনভাবে চার্জেস চলছে, এমন পাগলামো চলছে সেখানে, যে আলটিমেটলি খুব কনফিউজ জায়গায় চলে গেছে যে এখন অর্ডারগুলো কি হবে, যে অর্ডারগুলো অনুযায়ী এক্সিকিউশন হচ্ছে তার টাকাটা কবে আসবে, নতুন অর্ডার পাবো তো, পেলে কবে পাবো, এই ধরনের আনসারটি তৈরি হয়েছে। আমি শুরুতে একটা কথা বলেছিলাম, মনে আছে আপনাদের? আমি বলেছিলাম একটা ছেলে যখন সারা বছরের পর বছর ধরে পড়াশোনা করে পরীক্ষা দিচ্ছে, কোনো একটা কোয়ার্টার বা দুটো তিনটে কোয়ার্টার যদি খারাপও হয়ে যায়, সঙ্গে সঙ্গে ছেলেটাকে একটা বাজে ছেলে বলে স্ট্যাম্প মেরে দেওয়াটা ভুল কাজ। আমি কেন এই কথাটা বললাম, বিগত 1.5 বছর ধরে ইউএস প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প যেভাবে বিভিন্ন রকম ট্যারিফ চার্জ করে চলেছে, সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হওয়া যে সেক্টরটার মধ্যে রয়েছে তার মধ্যে কিন্তু এই কোম্পানিটা পড়ে যাচ্ছে, প্রাজ ইন্ডাস্ট্রিজ। কেন পড়ছে? তার কারণ হচ্ছে অর্ডার এক্সিকিউশন ডিলে, ট্যারিফের বিভিন্ন রকম চার্জ, 25% 50% ট্যারিফ চার্জ, এবং আলটিমেটলি সেটিকে 100% হবে না 25% ফিরিয়ে আনাবে সেটা বোঝা যাচ্ছে না। যারা র মেটেরিয়ালের দাম বেড়ে গেছে ওখান থেকে অর্ডারগুলো র মেটেরিয়ালগুলোকে আনছে বা যখন দিতে যাচ্ছে, যদি একটা প্রোডাক্টের দাম 100 টাকা হয়ে থাকে, পুরো রেডি করে যখন ওখানে পাঠানো হচ্ছে, ট্যারিফ 50% চাপিয়ে 150 টাকা করে দেওয়া হলো। যে লোকগুলো 100 টাকায় নিতে রাজি আছে সেখানে তারা বার্গেন করছে, 102 হয়ে গেলে মুশকিল, 98 করুন না, ডিসকাউন্ট দিন না। তাদের যখন 150 টাকা সেই প্রোডাক্টটা দেওয়া হচ্ছে, তারা একজনও কিনতে চাইছে না। ফলে সেসব প্রোডাক্টগুলো ফেরত আসছে। যে অর্ডারগুলো ওদের দেশে দেওয়া হয়েছিল ইথানলের ওপরে, সেখানে রিনিউয়েবল এনার্জি নিয়ে খুব প্রবলেম থাকার কারণে বলছে ইথানলের অর্ডার এখন লাগবে না আমাদের, তাদের সব কাজগুলো ফেরত চলে আসছে। মানে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণে টোটাল মার্কেটটা আটকে গেছে, এটা সবচেয়ে বড় জিনিস। আর একটা কথা বলবো সেটা হচ্ছে মার্জিন প্রেশার বা কস্ট এফিসিয়েন্সি। মানে এখানে আমি কি বলবো, ব্যাপারটা হচ্ছে যে মার্জিন প্রেশারটা বলতে আমি বলতে চাইছি এই কথাটা, র মেটেরিয়াল কস্ট বেশি হওয়ার কারণে কস্ট এসকালেশন বলে এটাকে। কস্ট এসকালেশন সহজ ভাষায় আমি যদি বোঝানোর চেষ্টা করি, মানে দাম বেড়ে যাওয়া, র মেটেরিয়াল দাম বেড়ে গেছে, মানে মোদ্দা কথা বলতে এটাই বোঝায়। সেই ফলে এখন আর সেই জিনিস তৈরি করে, যেসব পার্টসগুলো লাগছে, যে এলিমেন্টসগুলো লাগছে, যে র মেটেরিয়ালসগুলো লাগছে, সেগুলোর দাম বেড়ে গেছে। ন্যাচারালি তোমার যে প্রোডাকশনটা হবে, কস্ট অফ গুড সোল্ড, তারপরে যে তুমি সেল করছো, সেল প্রাইস কিন্তু ইম্প্যাক্ট পড়ে যাচ্ছে। এবার সেল প্রাইস দাম বেড়ে যাচ্ছে, অথচ কেউ কিনছে না, দেখবে কি ইনভেন্টরি থেকে প্রচুর জমা পড়ে রয়েছে, কি দিয়ে, ফলে ওদের তো আটকে গেল, ইনভেন্টরি বন্ধ। এবারে কবে কি হবে বোঝা যাচ্ছে না। যে বস্তুটার দাম 150 টাকা 200 টাকা করে কিনতে হচ্ছে বাইরে থেকে, তারপরে যখন সে বিক্রি করতে যাবে 250 টাকার দাম, সে দামে কেউ কিনবে না। ওরা তখন বলছে এখন আর কি নতুন করে র মেটেরিয়াল নেবো না। আলটিমেটলি কি প্রফিটে গিয়ে ইম্প্যাক্টটা মারাত্মকভাবে পড়ে গেছে। যে প্রফিট ইম্প্যাক্টটা এখন দেখছেন সেটা হয়েছে কিন্তু 6 মাস 8 মাস আগে থেকে, সেটা কমতে গিয়ে এই জায়গায় দাঁড়িয়েছে। এখন আবার লাস্ট কোয়ার্টারে আমি দেখলাম, এই রিসেন্ট কোয়ার্টারের কথা আমি আসবো, এদের কিন্তু কিছু না মেকআপ করেছে। আমি জুন কোয়ার্টারের কথা বলেছিলাম, আমি এবারে সেপ্টেম্বর কোয়ার্টারের এদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আসছি, কোয়ার্টারলি প্রফিটে আসবো। যেরকম আমি বলছি, মানে টপ যাকে বলা হয়, টপ যেটা ছিল আমাদের গত বছরে ছিল 816, মানে টপ লাইন বলবো, সেটা নেমে এসছে 842, মানে কিন্তু ইয়ার অন ইয়ার বেসিসে সেপ্টেম্বরে আমরা পজিটিভ দেখলাম। লাস্ট কোয়ার্টারে যেটা জুনের কথা বলছিলাম খুব কম ছিল, 640। মানে টপ বলতে আমি বলতে চাইছি, টপ লাইন বলতে রেভিনিউ গ্রোথ বলছি সেটা। আর যদি আমি ডাইরেক্ট নেট প্রফিটে চলে আসি, গত বছরে যে নেট প্রফিট ওদের সেপ্টেম্বরে আমি দেখেছিলাম 54 কোটি টাকা নেট প্রফিট ছিল, এবারে সেটা কিন্তু হয়ে গেছে 19 কোটি টাকা। মানে আমি গত কোয়ার্টারে যাবো 5 কোটি, মানে গত কোয়ার্টার থেকে ভালো করেছে। এবারে আমি ঠিক যে কথা বলে বলে আসছিলাম, 5 কোটি ছিল গত কোয়ার্টারে, এবার হলো 19 কোটি। মানে কিন্তু ছেলেটা আবার রেজাল্ট ভালো করা শুরু করেছে। আর আমি যদি দেখি গত বছরের সঙ্গে তুলনা কখনো করতে যাই, তাহলে দেখবো 54 কোটি ছিল, সেখান থেকে নেমে এসছে 19 কোটিতে। ন্যাচারালি যে 54 দেখছে তার পক্ষে 19 দেখেই বলবে যে বাজে, কিন্তু যদি লাস্ট কোয়ার্টারতে দেখতো সে তাহলে বুঝতো না 5 ছিল, তার থেকে তো ভালো করেছে 19। এইরকম একটা ভাবনা চিন্তা। এখানে যদি দেখবে যে আমরা যদি ক্যাশ ফ্লোতে যাই, দেখবে ক্যাশ ফ্লো আমাদের কিন্তু একটা
কথা বলছে, কথাটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিতে 161 কোটি টাকা নেগেটিভ। এই যে 161 কোটি টাকা নেগেটিভ, এর মধ্যে দুটো জিনিসকে লক্ষ্য রাখবে। একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লাইবিলিটি কিছু রয়েছে 32 কোটি টাকা, আরেকটা দেখবে ডিভিডেন্ড পে করেছে বিরাটভাবে 110 কোটি টাকা। তো এই দুটো পয়েন্টকে কিন্তু মাথায় রাখবে, না হলে কিন্তু তুমি যদি অপারেটিং অ্যাক্টিভিটি দেখো, যেটা একটা কোম্পানির হার্ট আমরা কি করি, ডাক্তার যেরকম হার্ট বিট বোঝার চেষ্টা করে, আমরা কিন্তু ক্যাশ ফ্লোর মধ্যে গিয়ে ইনভেস্টিং অ্যাক্টিভিটি দেখি, এবং প্রচুর বিষয় রয়েছে সেগুলো এখানে বললে কেউ শুনবেই না, বোর হয়ে যে কজন দেখতো তারাও পালিয়ে যাবে। সেজন্য খুব সংক্ষেপে যদি বলি, প্রফিট ফ্রম অপারেশন যদি বলি খুব মোদ্দা কথায়, সেটা কিন্তু 346 কোটি আমরা দেখছি, মানে গতবারের থেকে কম হতে পারে, কিন্তু একটা আশার বাণী শোনাচ্ছে আমাদেরকে। ইনভেন্টরিতে আমি যেটা আগেই বলেছিলাম 322 কোটি নেগেটিভ মানে পড়ে রয়েছে, সেটাকে কিন্তু পেয়েবেলে হিট করছে, এবং ওয়ার্কিং ক্যাপিটালের ক্ষেত্রে কিন্তু 200 কোটি টাকা পড়ে রয়েছে, যেগুলো আমি আগে সব বলে নিয়েছি, আমি সেখানে যাচ্ছি না। তৃতীয়ত এবং শেষ কথায় যাব, এক্সপেকটেশন। প্রতি বছরে 200-500 করে রিটার্ন দেওয়া কোম্পানিটা যদি কোনো রিটার্ন না দেয়, তার এক্সপেকটেশনটা ফুলফিল না হওয়ার জন্য অনেকেই রয়েছে যারা ওই দুটো একটা কোয়ার্টারে কিছু কম দেখলেই সেল করে দেয়। তারা কিন্তু ইনভেস্টার না, তারা বলবো ট্রেডার। তারা দেখেছে সেল, তো সেল করে বেরিয়ে গেছে, নতুন একটা অপরচুনিটি খুঁজে নিয়েছে, কিন্তু ইনভেস্টাররা নর্মালি এটা করে না। আমি এই কথাটা বললাম, একে বলবো আমরা হাই এক্সপেকটেশন আর ভ্যালুয়েশন রিস্ক। লাস্ট কথা আমি বলবো সেটা হচ্ছে সিক্লিক্যাল রিস্ক। সিক্লিক্যাল রিস্ক বলতে মানে সবসময় ইকোনমি একরকম চলে না, কখনো উঁচু কখনো নিচু। এখন যেটা চলছে সেটা নিচু হয়ে গেছে, যে কারণের জন্য এই জায়গাটা প্রবলেম দেখা যাচ্ছে। এখন এই জায়গায় আমি শেষ করতে চলেছি, প্রচুর বিষয় রয়েছে, প্রচুর আলোচনা করা রয়েছে, সময় খুবই কম। আজকের মধ্যে শেষ করছি, ভালো থাকবে। কার ইনভেস্টেড আছো কিনা, কেমন লাগলো সবকিছু কমেন্টে জানাবে।